ভবেশবাবুর শরীরের অবস্থা ভালো নয়। কাজের মেয়ে বুলটি শেষ নিঃশ্বাস পড়ার অপেক্ষায় আছে। মুখের সামনে ধরে আছে একটি চামচ আর বাটি। যদি শেষ ফোঁটা জলটুকু মানুষটা খায়, বোধহয় আজকে উনি মারা যাবেন। কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। ভবেশবাবুর শরীরের ৮০% নিশ্চুপ হয়ে গেছে। শুধু কয়েকটা স্নায়ু আর অনুভূতি আছে। দুদিন আগেও ভেঙে ভেঙে কয়েকটা শব্দ উচ্চারণ করতে পারতেন। জল তেষ্টা পেলে চাইতে পারতেন, খিদে পেলে বলতে পারতেন। কারণ ছোটবেলায় যে ভবেশবাবু সন্তানদের খিদে তেষ্টার কথা এমনিতেই বুঝে যেতেন, এখন তার খিদে তেষ্টার কথা মুখে বলে বোঝাতে হয়। ওরা তো অবুঝ, আজও বোঝে না বাবাদেরও খিদে তেষ্টা পায়। ৬০ বছরের চাকরি জীবনে একটা ছোট্ট সংসার পেতেছিলেন ভবেশবাবু। দুটো পুত্র সন্তানের পর একটা কন্যা সন্তানের জন্ম হয়েছে তার সংসার জীবনে। বুলটির চোখ দিয়ে জল গড়াচ্ছে ভবেশবাবুর এরকম অবস্থা দেখে। ছোটবেলা থেকে অনাথ মেয়েটাকে উনি মানুষ করেছিলেন, তাই একটা মায়া জড়িয়ে আছে। বুলটি বলল, কাকাবাবু, তোমার কি শরীর খারাপ লাগছে? তুমি একটু উঠে বসবে? অনেকক্ষণ শুয়ে আছো, তোমার চোখ মুখ খুব শুকনো লাগছে। একটু জল খাও, তাহলে ভালো লাগবে। ভবেশবাবু আপ্রাণভাবে বলার চেষ্টা করলেন, সকাল থেকে তো আমার সেবা করতে বসে আছিস, কিছু খেয়েছিস নিজে? আমার নিজের ছেলেরা তো আমার কথা ভুলেই গেছে, কিন্তু তোর সাথে আমার রক্তের কোনো সম্পর্ক না থেকেও তুই আমার জন্য এত করিস। বুলটি চোখের জল মুছে বলল, এভাবে বলো না কাকাবাবু, তুমি আমাকে মানুষ করেছো বলেই আজ আমি বেঁচে আছি। না হলে কোথায় যেতাম বলো তো? আমার কথা ছাড়ো, তোমাকে একটু মাথা টিপে দিয়ে দাঁড়াও। বুলটি ভবেশবাবুর মাথা টিপে দিতে থাকল। হঠাৎ সেই ঘরে ভবেশবাবুর বড় ছেলে নিতেশ এসে বসল ভবেশবাবুর কাছে। তারপর পেছন থেকে এসে দাঁড়ালো ছোট ছেলে রক্তিম। ক্যান্সার ধরার পর থেকে সে খুব একটা এই ঘরে আসে না, আর ছোটটাও আশা ছেড়ে দিয়েছে ৪ নম্বর কেমোথেরাপির পর থেকে। কিন্তু আজ দুই ছেলে গুটি গুটি পায়ে বাবার ঘরে এসেছে। ওদের আসতে দেখে ভবেশবাবু একটু অবাক হলেন, কিন্তু তিনি নিজে কিছু না বলে ওদের কথা শোনার জন্য অপেক্ষা করতে থাকলেন। নিতেশ একটু ঢোক গিলে জানতে চাইল, কেমন আছো বাবা? ভবেশবাবু আলতো হেসে ভেতরের সমস্ত আবেগকে গলা টিপে খুন করে বলল, খুবই ভালো আছি। তোমরা থাকতে আমি কি খারাপ থাকতে পারি? তোমার ওষুধের দাম আর ডাক্তার খরচ বাবদ মোট ৮,২৭,৩০০ টাকা খরচ করেছি আমি, কিন্তু আমার পক্ষে আর টানা সম্ভব নয়। যদি তুমি কাগজ একটা সই করে দিতে, তাহলে আমি আগামীকাল এ বাড়ি ছেড়ে চলে যেতাম। তোমার চিকিৎসা করাতে করাতে আমি দেউলিয়া হয়ে পথে বসতে চলেছি। আমারও তো বউ ছেলে আছে, তাদেরকে দেখতে হবে। তাই আমি চাই তুমি কাগজ একটা সই করে দাও। ভবেশবাবু জিজ্ঞেস করলেন, কি লেখা আছে কাগজে? তেমন কিছু না, আমাকে আমার সম্পত্তির অংশটুকু তুমি লিখে দিচ্ছ। আমি বাড়ি বেচে দিয়ে যা টাকা পাবো সেটা নিয়ে চলে যাব। ছোট ভাইও জানিয়ে দিয়েছে, ওরও এতে সম্মতি আছে। ছোট আর এই বাড়িতে থাকতে চায় না, এখানে শুধু খরচ আর খরচ। ভবেশবাবু নিরুত্তর হয়ে এবারও হাসলেন। তারপর বললেন, তোমাদের খরচের খাতাটা আমাকে একটু দেখাবে? নিতেশ পকেট থেকে একটা খাতা বের করে বলল, তোমার চাকরি যাওয়ার পর থেকে আমি তোমার পেছনে যত টাকা খরচ করেছি সব কিছু এখানে লেখা আছে। তারপর নিতেশ বুলটির দিকে তাকিয়ে বলল, তুই এখানে বসে বসে আমাদের কথা শুনছিস কেন? তোর আর কোনো কাজ নেই? তুই এখন এখান থেকে যা। আমরা বাবার সাথে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। এখন কাজের মেয়েদের এখানে না থাকাই উচিত, এটা বাড়ির ব্যক্তিগত ব্যাপার। বুলটি মাথা নিচু করে বাটি চামচটা নিয়ে সেখান থেকে চলে গেল। যাবার আগে ওড়না দিয়ে ভবেশবাবুর ভিজে মুখটা একবার মুছে দিয়ে গেল। নিতেশ একে একে পড়ে শোনাতে লাগল বাবার প্রতি সে কি কি খরচা করেছে। ভবেশবাবু শুনে গেলেন তার প্রতিটা খরচের পরিমাণ। প্রতি রবিবার সকালে রুই মাছের বড় মাথা খাওয়ার হিসাবটাও সেখানে বড় বড় করে লেখা। এমনকি তার পছন্দের মাংস খাওয়ার দিনে একটা মোটা অঙ্কের বিল হতো রোজ। এছাড়া ডাক্তার, ঔষধ, আয়া বাবদ যা খরচ হয়েছে সব কিছুই যেন পুঙ্খানুপুঙ্খভাবে লেখা আছে খাতাতে। ভবেশবাবু একটু অবাক হলেন না। ছেলেদের বড় করার জন্য ওর জীবনের ত্যাগ শিকারগুলো একে একে মনে পড়তে লাগল। উনি সেই সব কিছুকে মনের মধ্যে পুষে রেখে বললেন, তোমার ২ বছরের তাতানের জন্য আজ যা কিছু করছো সবটা খাতায় লিখে রেখো। পরে তোমারই অসুবিধা হবে হিসাব মেলাতে, কারণ হাত খাতা তো তারও থাকবে। তারপর ভবেশবাবু সন্তানদের মুখের দিকে তাকিয়ে আনমনা হলেন আর ভাবতে লাগলেন, বড়টা জন্মেছিল সরকারি হাসপাতালে। মায়ের বুকের দুধ ছিল না তখন। কেনা দুধ আর কেনা খাবার খাইয়ে প্রতিদিন রুটিন চেক আপ করিয়ে ১.৫ কেজি ওজনের একটা মাংসের টুকরোকে মানুষ করেছিলেন ভবেশবাবু। তারপর ৩ বছর বয়সে সে প্রথম হাঁটতে শেখা, তাকে সুইমিংয়ে ভর্তি করানো, যাতে বড় হওয়ার সাথে সাথে পা সোজা হয়। তারপর শুরু হলো পড়াশোনা।
শহরের সবচেয়ে দামি স্কুলে নিজের স্যালারির বেশিরভাগ অংশ খরচ করে ছেলেকে দামি কোচিংয়ে দেওয়া, আরও অনেক কিছু, লেখা হয়নি সবটা। আবদার করা সাইকেল, বাইক, আর একটু বড় হলে মোবাইল, স্কুল থেকে নিয়ে যাওয়া পিকনিক, টিফিন খরচ বাবদ রোজ 20 টাকা, টিউশন মাস্টারের মাইনে, সর্দি কাশি হলে ডাক্তার, সবকিছু কি লেখা যায়? অত বড় হাত খাতা ওনার ছিল না তখন। বড় হওয়ার পর নীতিশের একটা কিডনি ড্যামেজের খবর পাওয়া যায়। ডাক্তার বলেন কোনো সহৃদয়বান ব্যক্তি যদি তাকে কিডনি ডোনেট করে তবেই সে প্রাণে বেঁচে যাবে। নীতিশের ডান দিকের ড্যামেজ কিডনিটাও ভবেশবাবু হিসেব ছাড়াই দিয়ে দিয়েছিলেন। আগে জানলে লিখে রাখতেন বইকি। একটার পর একটা বায়নাতে সেভিংস হয়নি সেভাবে। বাড়ির বড়রা তখন বলেছিল নিজের জন্য কিছু সঞ্চয় করতে, কিন্তু ভবেশবাবু চওড়া ছাতি দেখিয়ে গর্ব করে বলেছিলেন ছেলেরা বড় হচ্ছে, ওদের থেকে বড় সঞ্চয় আর কি হতে পারে। ছেলেরা আজ বড় হয়েছে, অনেক বড় হয়েছে, নিজেরটা বুঝতে শিখেছে। শুধু নিজের অংশে বাবাকে জায়গা দিতে ভুলে গেছে। অনেকক্ষণ পরেও বাবা চোখ খুলছে না দেখে নীতেশ দুবার নাড়ালো বাবাকে, জিজ্ঞেস করল, কি গো, চুপ করে গেলে কেন? কথা বলো। আমার তো সব হিসেব পড়ে শোনানো হলো না, অর্ধেক শুনিয়েছি মাত্র, এর মধ্যে চোখ বন্ধ করে দিলে। ভবেশবাবু নিরুত্তর, মুখের হাসিটাও নেই, চোখ দুটোও পোছা, হৃৎপিণ্ডের জায়গাটা থমকে গেছে। গোটা ঘরটা কেমন চুপচাপ। নীতেশের বুঝতে বাকি থাকল না তার বাবা আর নেই। নীতেশের ছোট ভাই রক্তিম এতক্ষণে মুখ খুলল। সে এতক্ষণ দাদা আর বাবার কথাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল গজের মতন। এতক্ষণে সে বলে উঠল, বাবার উপর এতটা প্রেশার দেওয়াটা বোধহয় ঠিক হলো না দাদা। তোমার কথাগুলো শুনে বাবা হার্ট অ্যাটাক করেছেন, আমাদের বাবার বেঁচে নেই। এই হিসেবপত্রগুলো তুমি পরে কখনো শোনালেও পারতে। নীতেশ তার ভাইকে চুপ করিয়ে বলল, থাম তো তুই, আজ শোনাবো না তো কবে শোনাবো? চারিদিক থেকে আমি ঋণে জর্জরিত হচ্ছি। সারা জীবন যদি একটা মানুষের চিকিৎসার পেছনেই নিজের সমস্ত রোজগার খরচ করে দেয়, তাহলে সেভিংস করব কি করে? রক্তিম ডাক্তার বাবুকে ফোন করল। ভবেশবাবুর লেডি ডাক্তার রিম এসে পৌঁছাল। উনি ভবেশবাবুর বুকে স্টেথো লাগিয়ে বললেন, খুব আফসোস লাগছে, আর কিছুক্ষণ আগে এলে হয়তো উনি বেঁচে যেতে পারতেন। বুকে খুব জোরে আঘাত পেয়েছেন কোনো বিষয়ে, তাই হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে গেছে। ডাক্তারের পেছন পেছন উকিল বাবু এলেন। উকিল দুটো কাগজ নীতেশের হাতে দিয়ে বললেন, তোমাদের বাবা বুঝতেই পেরেছিলেন আজ উনি মারা যাবেন, তাই তার সমস্ত স্থাবর সম্পত্তি উনি ট্রাস্টের নামে করে দিয়ে গেছেন। আর বলে গেছেন বাবা মায়েরা সন্তানকে পৃথিবীতে আনেন, মানুষ করেন, পড়াশোনা শেখান, এতটুকুই তাদের দায়িত্ব। সন্তান যেদিন থেকে বাবা মা ছাড়া একা একা সবকিছু করতে শিখে যায়, সেদিন থেকেই অধিকার শব্দটা আর খাটে না। যে সন্তানেরা মা বাবাকে বোঝা ভাবতে শুরু করে, তাদের সম্পত্তিও তাদের জন্য বোঝা স্বরূপ। তাই সেই সমস্ত বোঝাতে উনি তোমাদের জর্জরিত করতে চান না, তাই উনি দায়মুক্ত করে গেছেন। অভিভাবক যখন সন্তানদের পৃথিবীতে আনেন, তখন তাদের যদি দায়িত্ব কর্তব্য হয় সন্তান লালন পালন করা, তাহলে একইভাবে সন্তানদেরও কিছু দায়িত্ব থেকেই যায় বাবা মায়ের প্রতি। কারণ একটা সময় পর সন্তানেরও বাবা মা হয়, আর ছোটরা সেটা দেখেই শেখে, যেটা তারা দেখে অভ্যস্ত হয়। উকিলের কথা শুনে নীতেশ আর রক্তিম হাঁ করে তাকিয়ে রইল বাবার দিকে।